বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা সবাই জানি যে উচ্চ মাধ্যমিক রেজাল্টের পর যথারীতি পিপিএস এবং পিপিআরের ফর্ম ফিল আপ কিন্তু যথারীতি শুরু হয়ে গেছে। তো কীভাবে আমরা ফর্ম ফিল আপ করবো বা বিষয়টা কী, কোথা থেকে কী হবে, তার ডিটেলস কিন্তু আজ তোমাদের সামনে সম্পূর্ণ নোটিশটা শেয়ারের সঙ্গে সঙ্গে বিষয়গুলো ক্লিয়ার করে দিতে চাইছি। আশা করবো যে আলোচনার পর তোমাদের কোনো রকম কোনো সমস্যা থাকবে না, তোমরা নিজেরা প্রত্যেকটা বিষয় পরিষ্কারভাবে বুঝে যাবে। তো স্বাভাবিকভাবে যে নোটিফিকেশান জারি হয়েছে সেটা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নোটিফিকেশান, এবং আমাদের স্বাভাবিকভাবে 14 তারিখেই কিন্তু রেজাল্ট বের হয়েছিল। এবং এই রেজাল্টের মাধ্যমে আমরা যে পিপিএস এবং পিপিআর সংক্রান্ত যে তথ্যটা পাচ্ছি সেটা আমি পরিষ্কারভাবে তোমাদের সামনে তুলে ধরতে চাই। প্রথম কথা হচ্ছে যে সেমিস্টার 4 যারা পরীক্ষার্থী ছিল তারা স্বাভাবিকভাবে পিপিএস এবং পিপিআর দুটোতেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা কিন্তু মাধ্যমিকের মতো করে নয় যে যারা পিপিএস করবে তারা পিপিআর করবে না, বা যারা পিপিআর করবে তারা পিপিএস করবে না, এরকমটা নয়। যে কোনো কেউ পিপিএস বা পিপিআর কিন্তু করতে পারে। মনে রাখবে, পিপিএস হচ্ছে স্ক্রুটিনি আর পিপিআর হচ্ছে রিভিউ। অর্থাৎ পিপিএস করলে কি হয়, তোমার খাতাটায় টোটাল নম্বরটা গণনা করা হবে, আর পিপিআর করলে শুধু টোটাল নম্বর নয়, তার সঙ্গে কোনো জায়গায় কোনো ঘাটতি রয়েছে কি না পুরোপুরি নতুনভাবে মূল্যায়ন করা হবে। এটাই হলো দুটো বিষয়ের মধ্যে পার্থক্য। প্রসেস সম্পূর্ণরূপে শুরু হয়ে গেছে। 15/5/2026 রাত থেকে শুরু করে 28/5/2026 পর্যন্ত কিন্তু এই প্রসেসিং চলবে, এবং এটা হচ্ছে নর্মাল। আর তৎকাল যারা করতে চাইছো তাদের কিন্তু দুদিনের মধ্যে করতে হবে, অর্থাৎ 15 থেকে 17 তারিখ এই দুদিনের মধ্যে তৎকাল করতে হবে। এবং মানে তৎকাল পিপিএস যেখানে আমরা দেখতে পাবো স্বাভাবিকভাবে 1 মাসের মধ্যে কিন্তু আমরা রেজাল্ট পেয়ে যাব তৎকালের ক্ষেত্রে। আর সাধারণ পিপিএসে যদি আমরা পিপিএস বা পিপিআরে যদি আমরা অ্যাপ্লিকেশন করি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের রেজাল্টটা হয় না, একটু বেশি সময় লাগে। তো তৎকালের জন্য আমাদের সাবজেক্ট পিছু বেশি পয়সা দিতে হয়, আর নর্মাল করলে একটু কম পয়সা স্বাভাবিকভাবে কিন্তু আমাদের লাগে। এবং এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু এখানে কিন্তু স্কুলের কোনো বিষয় নেই, তোমাকে নিজে থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। একটা ক্যাফেতে গিয়ে অ্যাপ্লিকেশন করবে, সবথেকে বেস্ট হচ্ছে তাই। wbc.app.wb.gov.in পোর্টাল ড্যাশবোর্ড /স্টুডেন্ট, এই হলো আমাদের ওয়েবসাইট। যে ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা করবে। আমি লিঙ্কটা সরাসরি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার আসবো আমরা কিভাবে কি অ্যাপ্লিকেশন করব সেই বিষয়ে। প্রথমেই যেটা বলতে হবে, পোর্টালে পিপিএস এবং পিপিআর এর আবেদন করার সময় পরীক্ষার্থীকে একটা ঘোষণা দিতে হবে যে পিপিএস এবং পিপিআর ফল প্রকাশের আগে সে আরটিআই অ্যাক্ট 2005 অনুযায়ী উত্তরপত্রের প্রত্যয়িত কপির জন্য আবেদন করে থাকে, তবে তার পিপিএস এবং পিপিআর আবেদন প্রক্রিয়া হবে না। সেক্ষেত্রে আরটিআই আবেদন অনুযায়ী উত্তরপত্রের কপি প্রদান করা হবে। একদম পরিষ্কার কথা আমি বলি, যদি কেউ আরটিআই অ্যাপ্লিকেশন করো, যে আমি আমার খাতাটা চেক করব, খাতাটা দেখব, যারা আরটিআই অ্যাপ্লিকেশন করেছো তারা কিন্তু পিপিএস এবং পিপিআর করতে পারবে না। এটা হলো মূল কথা। যারা আরটিআই অ্যাপ্লিকেশন করনি তারাই একমাত্র পিপিএস এবং পিপিআর আবেদন করতে পারবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে রেজাল্টের আগে আর আরটিআই কী করে করবে, পিপিএস এবং পিপিআরই কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে হবে। সেটা একটা জাস্ট এই ফর্ম ফিল আপের সময় একটা ক্লিক করে দিতে হয়, যারা করে দেবে তারা পারবে, বা তোমরা যদি অনলাইনে করো সেটা করে দিলে। নেক্সট, সম্পূর্ণ পদ্ধতিটা পিপিএস এবং পিপিআর যে সম্পূর্ণ পদ্ধতিটা কিন্তু অনলাইনের মাধ্যমেই করা হবে। কোনো হার্ড কপি বা কোনো লিখিত কোনো রকম কিছু কিন্তু জমা নেওয়া হবে না, কোনো সেন্টারেও কিন্তু জমা নেওয়া হবে না, কোনো স্কুলেও জমা নেওয়া হবে না, এমনকি আমরা যদি কাউন্সিলিংয়ে জমা করি সেটাও কিন্তু নয়। একদম একটাই পদ্ধতি, সেটা হলো অনলাইন পদ্ধতি। এবার যেটা বলবো, অনলাইনে আবেদন করার সময় পরীক্ষার্থীদের সেমিস্টার 4 বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা রোল নম্বর ও মার্কশিটে নম্বর দিতে হবে। অর্থাৎ আমার কী কী ডকুমেন্ট লাগবে অনলাইন ফিল আপ করার সময়, সেটা হচ্ছে এইচএসের যে অ্যাডমিট কার্ড ছিল সেই অ্যাডমিট কার্ডের রোল নম্বরটা লাগবে, এবং তার সঙ্গে আমার যে মার্কশিট দিয়েছে সেই মার্কশিটের একটা নম্বর থাকে উপরে কোনার দিকে লেখা, সেই নম্বরটাও কিন্তু লাগবে। এবার কথা হচ্ছে যেটা তৎকাল টিকিট কাটলে তো রেট বেশিই হবে। তুমি যদি এমার্জেন্সি খাতাটাকে খুব দ্রুত গতিতে বা তাড়াতাড়ি দেখতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমার সাধারণ পিপিএসের ক্ষেত্রে যদি আমি বলি, নর্মাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে পিপিএসে প্রতি বিষয় 150 টাকা এবং পিপিআরের ক্ষেত্রে 200 টাকা করে কিন্তু দিতে হবে, যেটা নর্মাল। আর যদি তুমি তৎকাল করতে চাও তাহলে পিপিএসের ক্ষেত্রে প্রতি বিষয় 600 টাকা এবং তৎকাল পিপিআরের ক্ষেত্রে প্রতি বিষয় 800 টাকা, মানে প্রত্যেকটা বিষয়। এবার আমি কটা কি পিপিএস করতে পারি, কটা কি পিপিআর করতে পারি সে বিষয়ে আমি যাচ্ছি। পরের পয়েন্ট 6 নম্বর পয়েন্টে দেখো পরিষ্কারভাবে লেখা রয়েছে, পিপিএস পিপিআর শুধুমাত্র তথ্যভিত্তিক। অর্থাৎ যেটা পরিষ্কার কথা, আমরা যেটা রিটেন পরীক্ষা দিয়েছি 40 মার্কসের যে পরীক্ষা দিয়েছি সেই 40 মার্কসের পরীক্ষার জন্যই কিন্তু প্রযোজ্য। এইটাই কিন্তু মাথায় রাখতে হবে। এক্ষেত্রে কিন্তু কোনো ওই প্রজেক্টের মার্ক, প্র্যাকটিক্যালের মার্কের ক্ষেত্রে কিন্তু কোনো বিষয় নেই, ঠিক আছে। এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, কোনো ছাত্রছাত্রীর খাতা যদি ক্যান্সেল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তারা পিপিএস এবং পিপিআর করতে পারবে না।
ঠিক আছে, এই যে অসৎ উপায় বা অনিয়মের রিপোর্ট নেই তারাই কিন্তু পিপিএস এবং পিপিআর করা যাবে। এবার কথা হচ্ছে আমি কটা সাবজেক্টে পিপিএস করতে পারি, কথাটা খুব ভালো করে মনে রাখবে। আমি অল সাবজেক্ট, সমস্ত সাবজেক্টে পিপিএস করতে পারি, কিন্তু আমি যদি পিপিআর করি তাহলে মাত্র দুটো বিষয়েই কিন্তু পিপিআর করা যাবে, সব সাবজেক্টে কিন্তু পিপিআর করা যাবে না। এখানে কোনো পাস ফেলের ব্যাপার নেই। অর্থাৎ আমি যদি পিপিএস করি, কথাটা ভালোভাবে বুঝবে, তাহলে আমি যতগুলো সাবজেক্ট আছে আমি সব সাবজেক্টে করতে পারি, সেটা নর্মালও করতে পারি বা তৎকালও করতে পারি। অর্থাৎ পিপিএসের ক্ষেত্রে 150 টাকারও করতে পারি, আবার 600 টাকারও করতে পারি সমস্ত সাবজেক্টে। আর যদি পিপিআর করতে চাই তাহলে কিন্তু আমি যে কোনো দুটো সাবজেক্টে করতে পারি, সেটা 200 টাকারও করতে পারি, সেটা আমি 800 টাকারও করতে পারি। এই হলো পিপিএস এবং পিপিআরের সিস্টেম। তাহলে বোঝা গেল পিপিআর সর্বোচ্চ দুটি বিষয়ে করা যাবে এবং পিপিএস তুমি যা খুশি তাই করতে পারো। তাহলে স্বাভাবিকভাবে আমি যদি পিপিআর দুটো সাবজেক্টে করি, তাহলে পিপিএস আমি অন্যান্য সাবজেক্টগুলো করে দিতে পারি, কারো যদি মনে হয় আমি এটা করব। ঠিক আছে, এখানে শুধু একটা কথা মনে রাখবে, কোনো পাস ফেলের ব্যাপার না। আমি পাস করেছি তাও পিপিআর করতে পারি, আমি ফেল করেছি তাও পিপিআর করতে পারি, আমি পাস করেছি তাও পিপিএস করতে পারি, আমি ফেল করেছি তাও পিপিএস করতে পারি। অর্থাৎ আমার সবার জন্য কিন্তু প্রসেসটা ওপেন। যে বিষয়গুলোতে পিপিএস করা হয়নি শুধুমাত্র সেই বিষয়গুলোর জন্যই পিপিআর করা যাবে। অর্থাৎ আমি একসঙ্গে একই সাবজেক্টে একটা পিপিএস এবং একটা পিপিআর করতে পারবো না। কথাটা বোঝা গেল? 9 নম্বর পয়েন্ট, কেবল পরীক্ষার্থীরা তখনই পিপিআর করতে পারবে যদি সে অন্তত 3টি বিষয়ে পিপিআরের জন্য নির্ধারিত বিষয়গুলোর তুলনায় বেশি নম্বর পেয়ে থাকে। এই জায়গাটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট মনে রাখতে হবে। মনে করো তোমার যে 5টা সাবজেক্ট রয়েছে তার ভেতরে একটা সাবজেক্টে তুমি পিপিআর করতে চাইছো, পিপিআর করতে চাইলেই তুমি পিপিআর করতে পারবে না। কিন্তু তোমাকে, কথাটা ভালোভাবে বুঝে নাও, তোমাকে যেটা করতে হবে, তোমার যে অন্য 4টে সাবজেক্ট রয়েছে বা 5টা সাবজেক্ট রয়েছে, সেই 5টা সাবজেক্টের মধ্যে ন্যূনতম 3টে সাবজেক্টে বেশি নম্বর থাকতে হবে যে সাবজেক্টে তুমি পিপিআর করতে চাইছো তার পরিপ্রেক্ষিতে। আশা করি কথাটা বোঝাতে পারলাম। মনে করো তুমি বাংলা, ইতিহাস, ভূগোল, ইংরেজি অনেক সাবজেক্টে, বা তুমি ইংরেজিতে পিপিআর করতে চাইছো, তুমি ইংরেজিতে পেয়েছো 35, আর অন্যান্য যে সাবজেক্টগুলো আছে তার মধ্যে 3টে সাবজেক্টে তোমার বেশি নম্বর আছে, ধরো কোনোটায় 40, 45, 48 এরকম, তাহলে তুমি পিপিআর করতে পারবে। কিন্তু যেটাতে তুমি পিপিআর করতে চাইছো তার থেকে যদি অন্যান্য সাবজেক্টের নম্বরটা কম হয়ে যায়, হ্যাঁ ঠিক আছে, ন্যূনতম 3টে সাবজেক্টের নম্বর বেশি হতেই হবে, যদি 3টে সাবজেক্টের নম্বরের থেকে কম হয়ে যায় তাহলে কিন্তু তুমি সেই সাবজেক্টে পিপিআর করতে পারবে না। এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। ঠিক আছে, তারপর পয়েন্টে কী বলছে, অসম্পূর্ণ বা ভুল পিপিএস এবং পিপিআরের পদ্ধতি আবেদন বাতিল করা হবে। এই বিষয়ে কোনো রকম গ্রহণযোগ্য হবে না। নির্ধারিত সময়সীমার পর স্বাভাবিকভাবে ডেট শেষ হয়ে গেলে আর পিপিএস পিপিআর আবেদন করা যাবে না। আচ্ছা, যখন পিপিএস পিপিআরের রেজাল্ট বেরোবে তাহলে কিন্তু তোমাকে নতুন মার্কশিট দেওয়া হবে যদি নম্বর পাল্টে যায়, এবং পূর্বের যে মার্কশিটটা ছিল সেই মার্কশিট কিন্তু জমা দিয়ে দিতে হবে এবং নতুন মার্কশিট তোমাকে দিয়ে দেওয়া হবে, এবং এই যে নতুন মার্কশিট পেলে সেই নম্বরটাই কিন্তু পোর্টালে নতুন করে যোগ হয়ে যাবে। তারপরে যেটা বলছে, পিপিএস এবং পিপিআরের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ থেকে 1 মাসের মধ্যে প্রকাশিত হতে পারে রেজাল্ট। পিপিএস এবং পিপিআরের রেজাল্ট কবে? 1 মাসের মধ্যে পাওয়া যাবে, এবং আবেদন পাওয়ার তারিখ থেকে 8 দিনের মধ্যে প্রকাশ হবে, যেটা তৎকাল এমার্জেন্সি পিরিয়ড সেটা কিন্তু 8 দিনের মধ্যেই কিন্তু রেজাল্ট পাল্টে যেতে পারে তুমি যদি তৎকালে অ্যাপ্লিকেশন করো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। আর নির্ধারিত সময়ে ফল প্রকাশ না হলে অতিরিক্ত ফি, তৎকাল ফি ফেরত দেওয়া হবে যদি আবেদন করা হয়ে থাকে। যদি রেজাল্ট না দেয় তাহলে তোমরা ফেরতও পেয়ে যাবা। যাই হোক, পরীক্ষার্থীদের পিপিএস এবং পিপিআরের ফল গ্রহণ করতে হবে, এবং পিপিএস এবং পিপিআর হলে তোমাকে কিন্তু যে মার্কসটা হবে সেটাই কিন্তু তোমাকে নিতে হবে, তবে এক্ষেত্রে নম্বর কমে না, এটা মাথায় রাখবে। তারপরে এই নিয়মগুলোই মূলত আমাদের লক্ষ্য রাখতে হবে এবং সেইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। এই হলো আমাদের সম্পূর্ণ পিপিএস এবং পিপিআর পদ্ধতি। উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য নতুন পদ্ধতিতে, সেমিস্টার পদ্ধতিতে আমি পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি সেই কমেন্ট নিয়ে বোর্ড ওয়ার্ক করে প্রয়োজনে তোমাদের সামনে বিষয়টা ক্লিয়ার করে দেবো। তবে যারা তৎকাল করবে তারা ইমিডিয়েটলি অ্যাপ্লিকেশন করো। ধন্যবাদ।